দর্শক, শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হামলায় জড়িত ছিল কিনা জানালো কুয়েত। ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের। যুদ্ধের মধ্যেও $18 বিলিয়ন তেল বিক্রির দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কুয়েতের অংশগ্রহণের দাবি অস্বীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল জাইন আল সাবা বলেছেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শনিবার কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, রাষ্ট্রদূত ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলেছেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। এমনকি দেশটি তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করার অনুমতিও দেয়নি। এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে ইরানের ভেতরের লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান পাঠায়। প্রতিবেদনে বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকজন সূত্রে বরাত দেওয়া হয়, তবে কুয়েত সরকার ওই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির বক্তব্য, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং নিজেদের ভূখণ্ডও এমন অভিযানের জন্য ব্যবহার করতে দেওয়া হয়নি। তবে ইরান বলেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে তাদের হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার পাল্টা জবাব। যুক্তরাষ্ট্রের আগ্রাসন বাড়লে এই অঞ্চলে হামলার পরিমাণও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কুয়েত মধ্যপ্রাচ্য সংকট, ইরানের খবর। ইরানের চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাতে এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওস। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টানা 13 দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। যুক্তরাষ্ট্র ওই উদ্বেগ থেকে হামলা বন্ধ করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। অন্যদিকে দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল সাময়িক বিরতি নাকি দীর্ঘ সময়ের জন্য হামলা বন্ধ থাকবে তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র। এক্সিওস প্রতিবেদনে বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সুযোগ তৈরি করার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়া পর্যন্ত মার্কিন সফলতা হিসেবে ভাবা হচ্ছে। তবে সূত্রগুলোর দাবি, প্রয়োজনে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতিমধ্যে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করছে। ইরাকের ইরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় সবই ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাম্প্রতিক হামলায় ইরবিলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আকরামিনিয়া আরও দাবি করেন, ইরান বর্তমানে আরাস-2 এর চেয়ে উন্নত ও অধিক নির্ভুল হামলাকারী ড্রোন ব্যবহার করছে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে এসব ঘাঁটি অনেকগুলোই তাদের কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে। তিনি আরও বলেন, যতদিন যুক্তরাষ্ট্র বুঝতে না পারবে যে সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানি জাতির উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়, ততদিন ইরান তার সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুদ্ধের উত্তেজনা ও যুদ্ধবিরতির মধ্যবর্তী সময়ে $18 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানির তথ্য প্রকাশ করেছে ইরান। শনিবার দেশটির তেল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, যুদ্ধের সময় $11.5 বিলিয়ন তেল বিক্রি হয়েছে এবং সম্প্রতি ভেঙে যাওয়া যুদ্ধবিরতির সময় বিক্রি হয়েছে $6.5 বিলিয়ন তেল। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, সংকট থাকা সত্ত্বেও বাজেটে তেল থেকে রাজস্বের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার 60% বেশি পূরণ হয়ে গেছে।
তবে জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছিলেন, বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে তারা তখন কোনো তেলই রপ্তানি করতে পারেননি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে যুদ্ধের শুরু হয়। এর জেরে ইরানও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়। এপ্রিলের যুদ্ধবিরতি সাময়িকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত কমিয়ে আনলেও সেই পরিস্থিতি স্থায়ী হয়নি। জুলাইয়ের শুরু থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। কৌশলগত গুরুত্ব বহনকারী হরমুজ প্রণালীর দখল ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিলেন ফ্লাভিও বলসোনারো। শনিবার তিনি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এই ঘোষণার সমর্থন জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। দীর্ঘদিন ধরে তাকে ব্রাজিলের ডানপন্থী রাজনীতির স্বাভাবিক প্রার্থী হিসেবে ধরা হচ্ছিল। বাবার লিবারেল পার্টির অনুষ্ঠানে ফ্লাভিও বলেন, এটা শুধু একটা দলীয় সম্মেলন নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের শুরু, ভালো আর মন্দের মধ্যে একটা যুদ্ধ। সাম্প্রতিক জরিপে দেখা গেছে বামপন্থী নেতা লুলার চেয়ে পিছিয়ে আছেন বলসোনারো। বেশ কয়েকটি ধাক্কা এবং কেলেঙ্কারির পর তার প্রার্থিতা ঠিকঠাক দাঁড়াতে পারছে না। শনিবারের অনুষ্ঠানে মিলেই এবং নেতানিয়াহুর মতো ডানপন্থী নেতারা সমর্থন জানালেও ব্রাজিলের প্রথম সারির রাজনীতিবিদদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। মধ্য ডানপন্থী দলগুলো এখনও দূরত্ব বজায় রেখেছে। ফ্লাভিওর বাবা জাইর বলসোনারো বর্তমানে 27 বছরের কারাদণ্ড ভোগ করছেন। 2022 সালে লুলার কাছে হেরে যাওয়ার পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তার এই সাজা হয়। তিনি সম্মেলনে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তার বদলে একটি এআই নির্মিত ভিডিও বার্তা দেখানো হয়। মিলেই তার বক্তব্যে লুলার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বলসোনারো ব্রাজিলকে সমাজতন্ত্র থেকে রক্ষা করতে পারবেন। অনুষ্ঠানের আগের রাতেই ব্রাজিলে পৌঁছান আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট। শনিবার তিনি সাও পাওলোর গভর্নর তারসিসিও দে ফ্রেইতাসের সঙ্গেও সাক্ষাৎ করেন। মিলেই বলেন, আমরা সবখানে সমাজতন্ত্রের মিথ্যার বিরুদ্ধে আমাদের সাক্ষ্য দিতে থাকব। নেতানিয়াহু একটি ছোট ভিডিও বার্তার মাধ্যমে সমর্থন জানান। ব্রাজিলের সংবাদ মাধ্যম মেট্রোপলিসের বরাতে তিনি বলেন, ফ্লাভিও আমার বন্ধু, তোমার প্রচারণার আনুষ্ঠানিক সূচনার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাতে চাই। তুমি ব্রাজিলের একজন বড় চ্যাম্পিয়ন। তুমি আমাদের দুই জাতির বন্ধুত্বেরও একজন বড় চ্যাম্পিয়ন। আগামী 2 আগস্ট লুলার ওয়ার্কার্স পার্টি নিজেদের সম্মেলন করতে যাচ্ছে। এতে 80 বছর বয়সী প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের প্রার্থিতা নিশ্চিত হবে। বলসোনারো এবং তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে প্রচারণা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঘটছে, যা অনেক ব্রাজিলিয়ান বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন। বাবার মতো ফ্লাভিও নিজের ব্রাজিলের নির্বাচন অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে মিথ্যা দাবি করে উদ্বেগ তৈরি করেছেন। লুলার কাছে হেরে গেলে ভোট প্রক্রিয়ার বৈধতা অস্বীকার করার একটি পূর্ব প্রস্তুতি হিসেবে এটাকে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি শনিবার জানায়, ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তাকে ব্রাজিল ভিসা দেয়নি। তারা নির্বাচন সংক্রান্ত মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনার জন্য ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আইআরজিসির তালিকায় মোট 7টি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, 6টি প্যাট্রিয়ট রাডার, 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, 17টি ড্রোন, 8টি ট্যাঙ্কার বিমান এবং একটি C-17 পরিবহন বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। এছাড়া একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা অ্যামাজনের বলে দাবি করা হয়েছে, সেটিতেও হামলার কথা উল্লেখ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত আইআরজিসির এসব দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে সেন্টকম জানিয়েছিল, তাদের অভিযানে ইরানের উপকূলীয় সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয়